আসসালামু আলাইকুম সকলকে। তো এখন আমরা স্নায়বিক বৈকল্যজনিত কয়েকটা শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে নিউরন পড়েছিলাম। নিউরনের বিস্তারিত আমরা অনেক কিছুই জেনেছি আসলে। তো এখন আমরা যে আসলে স্নায়ুতন্ত্রটা পড়লাম বা যে নার্ভাস সিস্টেমটা পড়লাম, এই স্নায়ুতন্ত্রের যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের আমাদের অ্যাবনর্মালিটি দেখা দেয়, আমাদের কি কি সমস্যা হইতে পারে বা বৈকল্যজনিত কী কী শারীরিক সমস্যা আমাদের দেখা দিতে পারে, এমন কয়েকটা অসুখ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? তো শুরুতে আসলে আমাদের যে কথাটা, যে অসুখটার কথা বলা আছে সেটা হচ্ছে প্যারালাইসিস। তো প্যারালাইসিস শব্দটার সাথে আসলে আমরা অনেক আগে থেকে আসলে পরিচিত। প্যারালাইসিস কি? তো প্যারালাইসিস হচ্ছে শরীরের আমাদের যে ভলান্টারি মাসেল আছে, আমরা যেগুলো ইচ্ছাধীন অনুযায়ী আমরা নাড়াচাড়া করি, তো ওই যে ঐচ্ছিক মাংসপেশি ইচ্ছা মতো নাড়তে না পারা যে বা নাড়তে পারার যে ক্ষমতা, ওটা যখন নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা প্যারালাইসিস বলি। লাইক আমি আমার এই হাতটা আমার ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারি, কারণ আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস আমাকে হেল্প করছে। আমি মূলত বাইসেপসের কন্ট্রাকশন করছি, ট্রাইসেপসের প্রসারণ করছি, এই জন্য আমি আলটিমেটলি আমার এই হাতটাকে নাড়াইতে পারতেছি। বাট যখন কোনো কারণে আমার এই বাইসেপসটা আমার সংকোচন হবে না, ট্রাইসেপসটা প্রসারণ হবে না, তখন আলটিমেটলি প্যারালাইসিস ডেভেলপ করবে। এবং এই বাইসেপস যখন সংকোচন হবে না, ট্রাইসেপস প্রসারণ হবে না, এর কারণ কী হইতে পারে? আমাদের যে বাইসেপসের যে একজনের প্রান্ত আছে, ট্রাইসেপসের যে আমাদের যে মোটর স্নায়ুর যে একজনের প্রান্ত, এগুলো হয়তো ঠিকঠাকভাবে কাজ করছে না, বা আদার্স যে কোনো রিজনে এটা ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তো সাধারণত এটা কেন হয়? আমাদের তাছাড়া একদম মোটর, আমাদের যেটা সেন্টার, একদম রিল স্টেশন, ওটাতেও যদি কোনো সমস্যা হয় তাহলে প্যারালাইসিস ডেভেলপটা করতে পারে। তো সাধারণত বলা হয় যে মস্তিষ্কের কোনো অংশের যখন আমাদের সংবেদন গ্রহণকারী যে পেশিগুলো যখন কার্যকারিতা হারাই ফেলে, তখন আমাদের প্যারালাইসিসটা ঘটে আর কি। তাছাড়া অনেক সময় স্ট্রোকের কারণে আমাদের এটা হইতে পারে, স্ট্রোকের কারণে প্যারালাইসিসটা ডেভেলপ করতে পারে। আমাদের বইয়ে এই কয়েকটা কারণের কথা বলা আছে আমাদের প্যারালাইসিস সম্পর্কে। এছাড়াও আমাদের যে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের আঘাত বা দুর্ঘটনাজনিত কারণে প্যারালাইসিস হইতে পারে। তো প্যারালাইসিসের কারণগুলো আমি মুখে বলে দিই, আর লিখছি না, তোমরা আসলে এগুলো বইয়ে খুব সুন্দরভাবে গোছানো আকারে পাবা। যে স্ট্রোক, তারপর হচ্ছে মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড। আমরা জানি আমাদের যে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড, এখানেই থাকবে আমাদের যে মেরুরজ্জুটা। তো ওখানে যদি কোনো রকমের কোনো আঘাত হয়, প্যারালাইসিস ডেভেলপ করতে পারে, খুবই স্বাভাবিক। এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এপিলেপসি। এপিলেপসি। আচ্ছা, তো এই এপিলেপসি বা মৃগী রোগ যেটা আমরা পড়ছি, এপিলেপসি বা মৃগী রোগ, এটা হচ্ছে মস্তিষ্কের একটা রোগ, যেটা আমাদের আক্রান্ত ব্যক্তির শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে আক্রান্ত ব্যক্তির শরীর খিঁচুনি বা কাঁপুনি দেয়, খিঁচুনি বা কাঁপুনি দিতে পারে। তো এটা আসলে আমাদের অনেক ক্ষেত্রে এই রোগের জন্য রোগী হঠাৎ করে আনকনশিয়াস হয়ে যেতে পারে। মানে এই ক্ষেত্রে রোগী তার কার্যক্ষমতা হারাই ফেলে, এবং এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে অনেক দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে রোগী অজ্ঞান হয়ে যায়, মানে আনকনশিয়াস হয়ে যায় আর কি। ঠিক আছে? এবং মাটিতে লুটিয়ে পড়ে। তো এটার স্পেসিফিক কোনো কারণ আমাদের মেডিকেল সায়েন্স এটা এখনও আসলে জানতে পারে নাই, বা এটা সম্পূর্ণভাবে এটা জানা যায় না আর কি। তবে বলা হয় যে মাথায় আঘাতজনিত কারণে যদি কখনো আমাদের মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিস, এনসেফালোপাইটিস, মেনিনজাইটিস, এনসেফালোপাইটিস, লাইটিস, তাছাড়া জন্মগত মস্তিষ্কের টিউমার, জন্মগত মস্তিষ্কের টিউমারের কারণে আসলে আমাদের এটা হইতে পারে। তো মেনিনজাইটিস মানে কি? মেনিনজাইটিস হচ্ছে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেইন, ওটাকে আবরণকারী একটা পর্দা আছে, যেটাকে আমরা বলি মেনিনজাস। হ্যাঁ, তাহলে এই মেনিনজাস পর্দার প্রদাহ, আইটিস শব্দ যেখানেই পাবা বায়োলজিতে, মনে রাখবা যে এখানে প্রদাহ বোঝাচ্ছে, মানে ঘা বোঝাচ্ছে, প্রদাহ। আইটিস শব্দ অর্থ হচ্ছে প্রদাহ। তো মেনিনজাসে যখন প্রদাহ হয় তখন তাকে আমরা মেনিনজাইটিস বলি। ঠিক আছে? তো মেনিনজাইটিস মানে হচ্ছে আমাদের যে মস্তিষ্কের আবরণ বা ব্রেইনের যেটা আবরণ, মেমব্রেন, ওটাকে আমরা মেনিনজাস বলি। মেনিনজাস নামক আবরণে আবৃত থাকে। তো এই যে আবরণটা যখন আমাদের কোনো কারণে প্রদাহ হয় বা কোনো ঘা হয়, তখন তাকে আমরা মেনিনজাইটিস বলি আর কি। হ্যাঁ, তাছাড়া এনসেফালোলাইটিস হচ্ছে আমাদের যেটা
মস্তিষ্ক বড় হয়ে যাওয়া বা বিকৃত হয়ে যাওয়া, বড়াকৃতি হয়ে যাওয়া, তাকে আমরা এনসেফালোপাইটিস বলি। আর জন্মগত মস্তিষ্কের টিউমার, এক্ষেত্রে আমরা তো বুঝছি টিউমার যখন হবে জন্মগতভাবে তখন আসলে এপিলেপসিটা ডেভেলপ করতে পারে। তো এগুলো হচ্ছে এপিলেপসির কিছু জেনারেল কারণ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্কিনসন রোগ। আমরা প্যারালাইসিস, এপিলেপসি দেখলাম, এখন হচ্ছে পার্কিনসন। তো পার্কিনসনটা আসলে মূলত যে খিঁচুনি বা কাঁপুনি সংক্রান্ত, হাত এবং পায়ে এক্ষেত্রে খিঁচুনি বা কাঁপুনিটা দেখা যায়, লাইক ট্রেমরের মতো। ট্রেমর মানে রুগী একটা স্পেসিফিক বস্তু সূক্ষ্মভাবে ধরতে পারবে না, তার হাতটা কাঁপুনি দিতে থাকবে। তো সচরাচর এটা যখন বয়সটা বাড়ে, এক সময় 50 বছরের বেশি হলে আলটিমেটলি এই পার্কিনসন রোগটা দেখা যায়। বৃদ্ধ বয়সে দেখা যায় যে আমাদের যখন কোনো বৃদ্ধ মানুষকে যখন সূচের ভিতরে সুতা ঢুকাইতে দিব, তারা কিন্তু পারে না সহজে, এক্স্যাক্টলি পারে না, মানে তাদের অসুবিধা হয়, হাতটা কাঁপতে থাকে, এটাকে আমরা পার্কিনসন বলি আর কি। তো পার্কিনসনের জন্য একজন রোগী যখন হাঁটাচলা বা নড়াচড়া করতে পারে তখন তার বেশ অসুবিধায় পড়তে হয়। তো এছাড়া আমাদের যে নিউরো ট্রান্সমিটার জানি আমরা ডোপামিন, এই ডোপামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। হ্যাঁ, এটা তোমরা আপার ক্লাসে গেলে পড়বা। ডোপামিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? এটা হচ্ছে স্নায়ুকোষে এক ধরনের উপস্থিত এক ধরনের তোমার রাসায়নিক পদার্থ আর কি। তো এই যে ডোপামিনের অভাবে বা আমাদের এই ডোপামিনের অভাবে আমাদের এই পার্কিনসন রোগটা হয়ে থাকে বলে ধারণা করা হয়। মূলত পার্কিনসন রোগে আমাদের ডোপামিন তৈরির জন্য যে কোষ থাকে, ডোপামিন তৈরির যে কোষটা মূলত নষ্ট হয়। তো ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে ডোপামিনের স্বল্পতা বা ঘাটতি দেখা যাবে, আলটিমেটলি পার্কিনসন ডেভেলপ করে, ঠিক আছে? তো এই যে ডোপামিন ছাড়া আমাদের স্নায়ু কোষগুলো, পেশি কোষে পর্যাপ্ত পরিমাণে সংবেদন বা যে সিগন্যাল পাঠাতে না পারার জন্য বা সিগন্যালে ব্যাঘাত হওয়ার জন্য ট্রেমর হয়, মানে আমাদের হাত পাগুলো কাঁপতে থাকে। তো আমাদের বইয়ে মূলত এই তিনটা ব্যতিক্রম বা এই তিনটা সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের স্নায়বিক বৈকল্য, প্যারালাইসিস, এপিলেপসি, পার্কিনসন। ওকে, দেন আমরা এখন আমাদের পরবর্তী টপিক অন্তঃকোরা গ্রন্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অন্তঃকোরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃকোরা গ্রন্থি। তো অন্তঃকোরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি? তো আমরা জানি গ্ল্যান্ড বা গ্রন্থি কি। গ্রন্থি হচ্ছে আমরা মানব দেহে আমরা গ্রন্থিকে টোটাল দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃকোরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃকোরা গ্রন্থি, যা থেকে কিছু সিক্রেশন হবে। গ্রন্থি মানে কি? যেখান থেকে কিছু সিক্রেশন হবে বা আমাদের নিঃসৃত হবে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃকোরা গ্রন্থি এবং অন্তঃকোরা গ্রন্থি, ঠিক আছে? আমরা আমাদের দেহের গ্রন্থিকে বহিঃকোরা এবং অন্তঃকোরা এই দুই ভাগে ভাগ করতে পারি, বহিঃকোরা এবং অন্তঃকোরা। তো বহিঃকোরা গ্রন্থির যে ক্রাইটেরিয়া বা ফিচার, এটা হলো বহিঃকোরা গ্রন্থিতে নালী থাকবে, বহিঃকোরা গ্রন্থিতে নালী বা ডাক্ট বা নালী থাকবে, ঠিক আছে? এছাড়া বহিঃকোরা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস, এটা হইতে পারে এনজাইম। বহিঃকোরা গ্রন্থি থেকে নিঃসৃত যে রস, ওটার নাম হচ্ছে আমাদের এনজাইম। বহিঃকোরা গ্রন্থিতে নিঃসৃত রসের নাম কি? এনজাইম। অন্তঃকোরা গ্রন্থিতে নালী থাকবে না, এটা হচ্ছে তার মেইন ক্যারেক্টার। অন্তঃকোরা গ্রন্থিতে নালী থাকবে না, নালী নেই। তো অন্তঃকোরা গ্রন্থিতে আমরা যে সিক্রেশনটা পাবো সেটা হচ্ছে হরমোন। অন্তঃকোরা গ্রন্থির যে সিক্রেশন সেটা হচ্ছে হরমোন। তাহলে বহিঃকোরা গ্রন্থি থেকে নালী থাকবে এনজাইম, অন্তঃকোরা গ্রন্থি থেকে নালী নেই, হরমোন নিঃসৃত হবে, ঠিক আছে? আর যে কোনো একটা স্পেসিফিক অর্গান যদি বহিঃকোরা এবং অন্তঃকোরা দুই ধরনের সিক্রেশন দেয়, মানে তার এনজাইম এবং হরমোন দুইটাই সে সিক্রেশন করছে, ওই ক্ষেত্রে তাকে আমরা মিশ্র গ্রন্থি বলি, ঠিক আছে? আমাদের প্যানক্রিয়াস হচ্ছে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। ওকে, আচ্ছা। তো এবার আমরা যে আমাদের আলোচনা টপিক আসলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃকোরা গ্রন্থি। তো অন্তঃকোরা গ্রন্থিতে আমরা দেখলাম এটাতে কোনো নালী থাকবে না, হুইচ ইজ ডাকলেস, অ্যান্ড এটা যে সিক্রেশন এটা হচ্ছে হরমোন। ওকে, তো এটা হচ্ছে নালীবিহীন গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হরমোন। বিভিন্ন ধরনের হরমোন এটা কিসের মাধ্যমে পরিবহন করবে? তাহলে বহিঃকোরা গ্রন্থি থেকে যে আমরা এনজাইম নিঃসৃত হবে দেখলাম, এই এনজাইমটা আমাদের এই সেল থেকে নিঃসৃত হয়ে এটা কিসের মাধ্যমে আলটিমেটলি আমাদের প্রবাহ হবে? নালীর মাধ্যমে, কারণ একটা নালী আছে, ডাক্ট আছে। নালীর মাধ্যমে এটা প্রবাহিত হবে, আলটিমেটলি একটা টার্গেট অর্গানে যাবে, যে জায়গায় কাজ করবে সেই জায়গাটাতে। বাট অন্তঃকোরা গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হবে তার কিন্তু কোনো কি নাই, নালী নাই। তাহলে সে কিসের মাধ্যমে টার্গেট অর্গানে যাবে? এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে যাবে বা রক্তের মাধ্যমে যাবে। তাহলে সে অন্তঃকোরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়ে যে সেল থেকে নিঃসৃত হলো সেটা আলটিমেটলি চলে যাবে ব্লাডের মাধ্যমে সারা দেহে সে চলে যাবে। লাইক আমি যদি খুবই স্বাভাবিকভাবে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি, এটা হচ্ছে আমাদের একটা মানুষ। তো
হরমোন। আমি যদি বলি হরমোনটা লাইক আমি যদি খুব নর্মালভাবে এক্ষেত্রে আমি পাকস্থলীর একটা হরমোনের কথা বলি, গ্যাস্ট্রিন হরমোন, ঠিক আছে? গ্যাস্ট্রিন হরমোনটা আমার পাকস্থলীতে দরকার হয় ডাইজেশনের সময়। গ্যাস্ট্রিন হরমোনটা কীভাবে কাজ করে? তো ফার্স্ট অফ অল এই গ্যাস্ট্রিন হরমোনটা জি সেলে তৈরি হবে, জি সেল, পাকস্থলীর জি সেলে তৈরি হবে। এই জি সেল থেকে তৈরি হয়ে সে ডিরেক্ট যাবে ব্লাডে, ডিরেক্ট সে জি সেল থেকে চলে যাবে কোথায়? ব্লাডে। ব্লাড থেকে চলে যাবে সে কোথায়? ব্লাডটা কই যাবে? ব্লাডটা আমাদের হৃৎপিণ্ডে যাবে, তাই না? হার্টে যাবে। হার্টে আবার কই যাবে? হার্টে রাইট এট্রিয়াম যাবে, তারপর রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম, ফুসফুস থেকে লেফট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, এভাবেই তো যাবে, তাই না? তো হার্টে গেল, হার্ট থেকে যাবে কোথায়? এবার আমাদের হার্ট থেকে আমরা জানি সারা দেহে ব্লাড সাপ্লাই দেবে, একদম এই যে আমাদের টার্গেট অর্গানে যাবে, যেটা হচ্ছে আমাদের পাকস্থলী, যে একদম পাকস্থলী যেখানে আমাদের হরমোনটা দরকার, একদম টার্গেট অর্গানে চলে যাবে, সে টার্গেট প্লেসে চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে মূলত আমাদের কাজটা হয়। লাইক আমাদের যে এখানে কিডনির যে অ্যাঞ্জিওটেনসিন, তারপর আরও যে হরমোনগুলো আছে, মোটামুটি এইভাবেই তারা তৈরি হইলো ব্লাডের মাধ্যমে, হার্টের মাধ্যমে, হার্ট হয়ে টার্গেট অর্গানে যায়। তাহলে তাদের যে চলাচলের জন্য যে গতিপথ, সেটার জন্য কিন্তু নালী নেই, তাদের জন্য ব্লাড আছে, ব্লাডের মাধ্যমে তারা আলটিমেটলি টার্গেট অর্গানে যায়, ঠিক আছে? তো আমরা এই হরমোনের অপর নাম প্রাণরস বলা হয়, প্রাণরস। এবং এটা আমাদের যখন সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে নিয়মিত যখন হরমোন নিঃসৃত হয়, আমরা সেটা জানি। তবে প্রয়োজন অপেক্ষা কম অথবা বেশি পরিমাণ হরমোন নিঃসৃত হলে শরীরে নানা রকম অবাঞ্ছিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে আর কি, ঠিক আছে? তো এই পর্যায়ে আমরা মানবদেহের কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি নিয়ে আলোচনা করব, এবং মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থি থেকে যে যে হরমোন নিঃসৃত হয় ওইগুলো সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে? ওকে।